Okay, so Assalamu alaikum, dear audience. আমরা ডিসকাস করছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট সেকশন 3D1 এর আন্ডারে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা অ্যাসপেক্ট আলোচনা করেছিলাম। ফটো ইলেকট্রিক ইফেক্টকে আমরা কেন আলোচনা করছিলাম একটু যদি রিকল করি, আমরা করতেছিলাম ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেখানে আমরা বলছিলাম যে একটা ওয়েভ পার্টিকেল হিসেবে অ্যাক্ট করতে পারে, একটা পার্টিকেল ওয়েভ হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ ওয়েভ এবং পার্টিকেলের এই ডুয়াল নেচারটাকে আমরা বলতেছি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে সবার আগে আমরা একটা ওয়েভকে স্টার্ট করেছি যে তার যে ডুয়ালিটিটা আমরা দেখবো। উই চুজ and we have picked the light wave. লাইট ওয়েভ ওয়েভ হিসেবে কাজ করে এটা আমরা প্রুভ করেছি দ্যাট লাইট ইজ এ ওয়েভ। কিভাবে? বিকজ লাইটকে যখন আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছি, আমরা দেখেছি দুটো স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা স্লিট থেকে সে স্প্রেড আউট করেছে, ডিফ্র্যাক্টেড হয়েছে। এই ডিফ্র্যাক্টেড ওয়েভ দুটোকে যখন আমরা একটা স্ক্রিনে ডিসপ্লে করেছি, সুপার পজিশন হয়েছে। সুপার পজিশনের ফলে আমরা সেন্টার ম্যাক্সিমা, দেন ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, দেন ডার্ক স্পটস, এগুলো আমরা অবজার্ভ করছি। না, একটা লাইট ওয়েভ ছড়াই যাচ্ছে বা একটা ওয়েভ ছড়াই যাচ্ছে এবং এখানে সুপার পজিশন হচ্ছে, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, এটা ওয়েভ ফেনোমেনা ছাড়া এক্সপ্লেন করা পসিবল না। সো ডেফিনেটলি লাইট ইজ আ ওয়েভ। এটা ছিল ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশন আমরা দেখেছিলাম যে লাইট শুধু ওয়েভ না, এটা পার্টিকেল হিসেবেও কি করে, অ্যাক্ট করে। এটার জন্য আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের হেল্প নিয়েছিলাম। আমরা একটা জিঙ্ক নিয়েছিলাম, জিঙ্ক লেয়ার। এটাকে আমরা নেগেটিভ আয়নে আয়নাইজ করেছিলাম। আয়নাইজ করার পর যখন আমরা এটার উপর ইউভি লাইট ডিসপ্লে করেছিলাম, শো করেছিলাম, আমরা দেখেছিলাম যে এখান থেকে লাইট এমিটেড হচ্ছে, অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট পাওয়া যাচ্ছে। ফটো ইলেকট্রিক এফেক্ট সিম্পলি সামথিং ইউ গেট লাইট ফ্রম সামথিং। ক্লিয়ার? লাইক আপনার যখন হিট আপ করেন আয়রনকে, আপনার ব্ল্যাক স্মিথদেরকে দেখেন না, পুরানোর সময় আয়রন গুলোকে তারা ই করে, স্টিল কে তারা হিট আপ করে। হিট আপ করলে কালারটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ইভেন আপনার গ্লাসকে যখন আমরা শেপ দিই, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ নিয়ে আসে, জগ নিয়ে আসে, মাগ বানায়, গ্লাস বানায়। এই গ্লাসের যে ইউটিউবে ভিডিও গুলো অ্যাভেলেবেল, এখানে আমরা কি দেখি? এটাকে হিট আপ করা হয়, তারপর শেপ দেওয়া হয় টু মেক ইট মোর ডাকটাইল, মোর ম্যালিয়েবল। ঠিক আছে, এটাকে পাতলা করা বা তারের মতো প্যাচে শেপ দেওয়া। এটা আপনার ডাক্টিলিটি বা এই প্রপার্টি গুলো ছাড়া হবে না। সলিড গ্লাস যেটা, এটা তো এই প্রপার্টি শো করে না, এই জন্য আমরা এটা কি করি? হিট আপ করি। বাট হিট আপ করলে আমরা যেটা দেখি, এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। ইন জেনারেল এটা একটা কালার, আর যখন হিট আপ করা হয় তখন এখান থেকে লাইট ইমিট করে, রাইট? এই যে লাইট ইমিট করতেছে, ইট ইজ বিকজ অফ দি ফটো ইলেকট্রিক এফেক্ট। অর্থাৎ তারা এনার্জি অবজার্ভ করতেছে ফ্রম দি টেম্পারেচার সোর্স। এনার্জি অ্যাবজর্ব করার পর ইলেকট্রন গুলো এখান থেকে এক্সাইটেড হয়ে নেক্সট লেয়ারে যাচ্ছে, গিয়ে ডি এক্সাইটেড হওয়ার পর যখন ডি এক্সাইটেড হচ্ছে, তখন সে কি করতেছে? লাইট এমিট করতেছে। এই জন্য আমরা একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে আমরা লাইটের একটা কালারকে অবজার্ভ করি। এখন ডিফারেন্ট কালার কেন এখানে আসে এটা অন্য আলোচনা। বাট আমরা যেখানে কনক্লুশন ড্র করেছিলাম লাস্ট দিনে, যে লাইটের এই পার্টিকুলারলি লাইট ইফেক্ট বা ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা সব লাইটের জন্য অ্যাপ্লিকেবল না। সব লাইটের জন্য কেন অ্যাপ্লিকেবল না? বিকজ পার্টিকেল কতটুকু এনার্জি ফোটন থেকে রিসিভ করতেছে, অর্থাৎ আমরা যে লাইটটা এটার উপর ডিসপ্লে করলাম, এটা হতে পারে রেড লাইট, এটা হতে পারে ব্লু লাইট, এটা হতে পারে আলট্রা ভায়োলেট, এটা হতে পারে ইন্ডিগো, এটা হতে পারে ভায়োলেট, এনি কালার। সো এই কালার গুলোর যে কোনো একটাকে যদি আমরা এখানে জিঙ্কের লেয়ার উপর ফেলতাম, তাহলে প্রতিটা ক্ষেত্রে ইলেকট্রন গুলো এনার্জি রিসিভ করতে পারছে। এনার্জি রিসিভ করার জন্য সে কতটুকু এনার্জি রিসিভ করতে, সেটা আমরা কি দিয়ে বের করতাম? ই ইকুয়ালস টু এইচ এফ, এই ইকুয়েশন দিয়ে। এগুলো বলতে হবে, মুখ নাড়াইতে হবে কষ্ট করে। হ্যাঁ, কোন ইকুয়েশন দিয়ে? ই ইকুয়ালস টু এইচ এফ। এইচটা কি ছিল? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। and এফটা কি ছিল? ফ্রিকোয়েন্সি অফ হোয়াট? ফ্রিকোয়েন্সি অফ দ্যাট পার্টিকুলার ওয়েভ, লাইট ওয়েভ, রাইট? নাও আমরা জানি যে 7 different colors, they have 7 different frequencies. Among them, the shortest one is the red light and the longest one is the blue light. So এই যে shortest one and bluest one, এখান থেকে আমরা কি পাচ্ছি? যে সবচেয়ে বেশি এনার্জি কে প্রোভাইড করতে পারবে? ব্লু, because it has highest frequency, because E equals to HF.
সো আপনি এটাতে ব্রাইটনেস বাড়াই দিলে সে বেশি এনার্জি রিসিভ করবে। বাট however, irrespective to the amount of time you shown the light or the brightness you shown, for red light you will not be able to observe the photoelectric effect. Why? Because it needs a minimum frequency which is called the threshold frequency, যেটার জন্য সে ওয়ার্ক ফাংশনের ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করবে। হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন? Work function is the minimum energy required to extract the electron from the surface. So এই ইলেকট্রনটাকে আবার কি দিতে হবে, আর একটা ইফেক্ট দিতে হবে, কি করতে হবে, লাইটকে এখান থেকে রিলিজ করতে হবে। সো ইলেকট্রন যদি এখান থেকে রিলিজড হয়ে যায়, দেন ইট নিডস মোর এনার্জি। টু বি স্পেসিফিক, ইট নিডস সাম কাইনেটিক এনার্জি। এই এনার্জিটা কোথেকে আসবে? ওই ফোটন থেকে আসতে হবে। তাহলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যদি আপনি তাকে না দেন, ফটো ইলেকট্রিক এফেক্ট সে আপনাকে দিবে না। এটা ডাজন্ট ম্যাটার আপনি কতক্ষণ যাবত দিচ্ছেন, কত ব্রাইটনেসে দিচ্ছেন, বিকজ এনার্জির ইকুয়েশনে এইচএফ আছে, ব্রাইটনেস, টাইম নাই। তাহলে টাইমটা এখানে কেন একটা ইরেসপেক্টিভ ভ্যালু, ইরেসপেক্টিভ ফ্যাক্টর? ইট ইজ বিকজ, এটা আমরা ডিসকাস করেছি যে যখন এই ইলেকট্রন গুলো এনার্জি রিসিভ করে ফ্রম ফোটন পার্টিকল, সাথে সাথে সে এনার্জিটা কি করে, ডিস্ট্রিবিউট করে দেয়। এনার্জিটা যখনই সে মেটালে ডিস্ট্রিবিউট করে দেয়, তার কাছে আর কোনো এনার্জি থাকে না। আবার একটা ফোটন সে রিসিভ করে, আবার এনার্জি ডিস্ট্রিবিউট করে, which means unless you give a least amount of frequency which is more than threshold frequency, electron will not be able to get some kinetic energy. And if it is only equal to the threshold frequency, then it will get the equal amount of energy required just to extract from the surface, just to break the bond from the structure, যেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশনের এটা স্পেশালি অ্যানালাইসিস যে এক্সট্রাক্ট থাকবে সারফেসে, রাইট? বাট লাইট এক্সাইটেড না, লাইট এমিটেড হবে না, বিকজ আপনি তো জাস্ট তাকে এক্সট্রাক্ট করলেন, রাইট? এখন ইলেকট্রনটা যদি আবার কোনো কারণে ডি এক্সাইটেড, কোনো কারণে সে তার এনার্জিটাকে লুজ করে আর একটু, দেন এই ডি এক্সাইটেশনের সময় সে কি করবে, ইলেকট্রন ফোটনকে সে কি করবে, রিলিজ করবে ইন এ ফর্ম অফ লাইট, রাইট? এটা ছিল আমাদের লাস্ট দিনের ডিসকাশনটা। সো আমরা এখানে দুই একটা ম্যাথস স্কিপ করেছিলাম, পরে যদিও আমরা দেখেছি যে ইটস ইজিলি সলভেবল। আপনাদেরকে বলেছিলাম এই বুক কোশ্চেন গুলোকে সলভ করতে, এক্সাম্পল গুলোকে সলভ করতে। সো হোপফুলি আপনারা এগুলো করেছেন। সো এখানে আমি আর আলোচনা করতে চাচ্ছি না যে ইলেকট্রনস আর ওয়েভস আর পার্টিকলস, এই যে আলোচনাগুলো, এই আলোচনা থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং আমরা এখানে যে 5টা কনক্লুশন, এই অবজারভেশন সামারিটা আমরা কি করেছিলাম, সুন্দর করে দেখেছিলাম। However, the photoelectric effect equation, যে আলোচনাগুলো আমরা যাবত করলাম, the kinetic energy required and the energy you give has to be more than the work function, এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে সিম্পলিফাই করব। এই ইকুয়েশনটা আপনারা ডিরেক্টলি পাবেন হচ্ছে পেজ নাম্বার 136 এ। 136 এ গিয়ে দেখেন সেকেন্ড যে ইকুয়েশন দেয়া আছে আফটার দি সেকেন্ড প্যারাগ্রাফ। এই আলোচনা অলরেডি শেষ, তো এখানে আলোচনার আপনার তেমন স্কোপ নেই, আমি আলোচনাটা অলরেডি করে ফেলছি। If you look at the equation carefully, look at the equation, don't write anything, don't do anything, just focus on me. Once I say write, you write, okay? If you have to take notes from the recording, because we need to save time, okay? So HF is in the left side of the equation, is it? So what is HF? Not plus, E, right? Energy, photon energy to be specific. তাহলে এই ফোটন এনার্জিটা কোনটা, যেটা আমি দিচ্ছি, so this is input energy, right? And that is equals to phi. Phi কি? Work function. Work functionটা কি? Threshold, the minimum amount of work to extract the electron from the surface of the metal, okay? Plus half m v max square, এখানে kinetic energy of the electron। তো কেন এখানে v max ইউজ করা হচ্ছে? বিকজ অন্য কোনো ওয়েতে যদি এনার্জিটা এখানে লস না হয়, ফুল এনার্জিটা যদি ফোটন থেকে ইলেকট্রনে কনভার্টেড হয়, দেন এখানে অন্য কোনো লস্ট এনার্জি নাই। সো সব এনার্জিটা আফটার এক্সট্রাক্টিং দি ইলেকট্রন উইল বি ইউজ টু মুভ দি ইলেকট্রন টু গেট সাম ভেলোসিটি, রাইট? এই জন্য এখানে ভি ম্যাক্স ইউজ করা হচ্ছে। বাট
ইন রিয়ালিটি এই ভিটা ম্যাক্স সবসময় থাকে না, সামটাইমস ইট ইজ লেস দেন দ্যাট, মেজরিটি অফ দ্য কেস। এনিওয়ে, সো এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, এক্স্যাক্টলি সেম, নাথিং কমপ্লিকেটেড অ্যাট অল, নাথিং কমপ্লিকেটেড অ্যাট অল। কিরকম, জাস্ট দেখে নেই। What is the work function of a potassium if green light with a wavelength of 510 nanometer shining on it produces photoelectrons that have a maximum kinetic energy of 0.14 electron volt? সো বুঝতেই পারতেছেন 0.14 ইলেকট্রন ভোল্ট, এটাকে আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। If you multiply with 1.6 into 10 to the power minus 19, you get electron volt, I mean energy, right, joules। তাহলে কাইনেটিক এনার্জি পেলেন 2.24 into 10 to the power minus 20। কি বের করতে হবে, 5। তাহলে 5 বের করার জন্য hf লাগবে। h জানেন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, which is কত, 6.63 10 to the power minus 34। এটা হলো আপনার h। আর f টা কত, f হলো c বাই ল্যামডা। c কত, 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই ল্যামডা দেয়া আছে 510 ন্যানোমিটার। এটাকে বসায় দিলে hf এর ভ্যালু পাবেন 3.9 into 10 to the power minus 19। So phi equals to hf minus kinetic energy. You just subtract, you get the answer 3.68 into 10 to the power minus 19 joules। বুঝেন নাই কে বলেন? এক লাইনে এটা করা যায়, এখানে অনেক লাইন করছে, একটা সিঙ্গেল লাইনে পুরো ম্যাথটাকে লিখে জাস্ট পরের লাইনে অ্যান্সার লেখা হচ্ছে 10 to the power minus 9 মিটারে। ইয়েস, ন্যানোমিটার তো থাকবে না, মিটারসে কনভার্ট করতে হবে। ফ্রিকোয়েন্সি কো আপনাকে কিলো হার্জ, মেগা হার্জ থাকলে কোনটা 3 into 10 to the power 8? আপনি বলেন, আপনি ইকুয়েশনটা দেখেন কি লেখা। এইচএফ হচ্ছে আপনার জি এনার্জি গিভেন, এই তো। এইচএফ ইকুয়ালস টু কি লিখছে, এইচ সি বাই ল্যামডা। কেন, কই পাইলো? এইচএফ ইকুয়ালস ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কেন, কোত্থেকে সেই ইকুয়েশন? উল্টান কেন, এটা উল্টানোর কিছু না, আমার দিকে তাকায় এখন, আমার দিকে তাকায় বলেন যে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা কোত্থেকে আসে? সি কি, সি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখানে কোত্থেকে আসলো? ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা ইকুয়েশন বলেন, রাখেন, এটা রাখেন। ফ্রিকোয়েন্সি রিলেটেড একটা ইকুয়েশন বলেন, v ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এফ টা কি, ইকুয়ালস টু হোয়াট? ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করেন, ভেলোসিটি বাই ল্যামডা। এখানে কোন কিসের ভেলোসিটি কথা বলছে? কোন ওয়েভ? লাইট ওয়েভের স্পিড কত? 3.8 না, 3 into 10 to the power 8 and divided by lambda, বুঝছেন? এখন দেখেন কোত্থেকে এটা আসছে, একটু বাসায় গিয়ে তো চিন্তা করতে হবে। ক্লাস লেকচার পাওয়ার পরে যদি চিন্তা করেন লেকচার তো পাইছি, একটু গেম স্কেলে নেই, এটা এ লেভেল না, এটা এ লেভেলের চিন্তা না, ক্লাস 6-7 এর চিন্তা হইতে পারে। টালটি মাল্টি করেন না, এই এতটুকু পড়াশোনা না করলে ধরা খেয়ে যাবেন। এমনি আছেন আইসিইউতে, আর যদি চিন্তা করেন বার্গার খাবেন, আস্তে আস্তে খাবেন, তাহলে তো হবো না। অনেক সময় আছে, মে মাস, ওরে বাবা কেবল ফেব্রুয়ারি চলে, মক শুরু লেটের পাবেন, কত মার্কস পান? মক কোন জানুয়ারিতে দিবেন? এই মে থেকে জানুয়ারি পর্যন্ত কই পড়বেন? ঠিক আছে, এই চিন্তা করে ঘুমাইতেছেন, বাসায় পড়েন। বাসায় তো আর রাকিব স্যারে পাইবেন না, আরো ভালো স্যারে পাবেন, তখন ভালো করে পড়েন। আমি তো আর মে ব্যাচ জানুয়ারি ব্যাচ পড়াই না, পড়াবো মে ব্যাচ, মে থেকে মে। তখন কি করবেন, আরেকজন টিচারের কাছে পড়বেন, বাসাতে একা একা পড়তে পারবেন না। একা একা পড়লে তো গোলায় ফেলাবেন, চিন্তা করবেন আরে রাকিব স্যারের ভিডিও আছে, এটা দেখবো। এত সোজা না। তাহলে আপনি মক দিয়ে দিবেন না? কি কয়, রেজিস্ট্রেশন করছেন না? আপনি করেন নাই? আবুল কালাম রেজিস্ট্রেশন করছেন না? করছি স্যার। আচ্ছা, আপনি করবেন না? লাস্ট ডেট কবে? মার্চের 8 তারিখ। ঠিক আছে, এটা তো আমি কিছু বলতে পারতেছি না, আপনার অ্যাসেসমেন্ট নামলে আমি কেমন
অ্যাসাইনমেন্ট একটা ক্লাস টেস্ট হয়েছে, যেটা পাইছেন আপনার স্ট্যান্ডার্ড এটা। আমি ওই টাল্টি মাল্টি এক্সাম নিই না, স্টুডেন্টদেরকে একদম ইজি কোশ্চেন করবো, অনেক মার্ক পাবে, গার্জিয়ানরা ফুলে ফেলবো, আমার বাচ্চা তো ভালো করতেছে, ফাইনালে গিয়ে ধরা খাবে, এটা আমি করি না। ইউনিট থ্রি, ইউনিট থ্রি তো এটা তো আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। এই যে আজকে ডিসকাশন হয়ে গেল তো শেষ, এরপর আপনার পার্টিকেল ফিজিক্সে কি আছে? নাই তো। ইউনিট থ্রিতে জাস্ট কয়েকটা ইকুয়েশন আছে, এগুলো দেখতে হবে। আনসার্টেনিটি কি জিনিস, রেঞ্জ কি জিনিস, পার্সেন্টেজ আনসার্টেনিটি কেমনে বের করা, শেষ। এটা ইউনিট সিক্স ও গিয়ে ভাইবা ভাইবা খাইবেন। থ্রি যেটা শিখবেন এটা ইউনিট সিক্স থেকে ভাইনা ভাইনা খাইবেন, আর কিছু না, একই জিনিস, কিচ্ছু না এখানে। বললাম তো, একটা ও লেভেলের বাচ্চাকে যদি আমি এটা শিখাই দিয়ে বসাই দিই এক্সামে, ওই ইউনিট পারবে। এটার জন্য থিওরি জানা আমার দরকার। ওটা তো আমার কাজ, আপনি আমার কাজ নিয়ে বদার কেন? আপনারা যে কাজ দিয়ে এটি করেন। বলছি না আপনাদেরকে যে রেজিস্ট্রেশন করেন না করেন আমার সাথে পরামর্শ করবেন। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি, দেখেন ফটো ইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট। এখানে একটা ফটো ইলেকট্রিক সেল বুঝেন আপনারা? ওই যে পিভিসি সেল দেখেন না, অনেকটা এরকম। পিভিসি, ফটো ভোল্টাইক সেল। সোলার সেল লাগে না বাসার ছাদে? বা আপনাদের ঘড়িতে ইয়ে থাকে না, ক্যালকুলেটরে থাকে না, ক্যালকুলেটরের মাথায় সোলার চার্জার যে প্যানেল গুলো থাকে, এগুলো কি করে? সোলার লাইট কে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। রাইট। প্রথম থেকে ইলেকট্রিসিটি পায় সে, এই ইলেকট্রিসিটিকে ব্যাটারিতে চার্জ করে, করে পরবর্তীতে সারাতে ইউজ করে, বুঝছেন? আচ্ছা, এখানে একটু এই আলোচনাটা একটু ছোট্ট করে দিয়ে দিই, কি বলতেছে দেখেন। এখানে ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই রয়েছে, ফটো ইলেকট্রন এটার সাথে প্যারালালে রাখা হয়েছে, একটা ভোল্টেজ সোর্স রাখা হয়েছে ভোল্টেজ মেজার করার জন্য, একটা সেন্সিবল অ্যামিটার রাখা হয়েছে সেন্সিটিভ মাইক্রো অ্যাম্পস রেঞ্জে টু গেট দি কারেন্ট। সো ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট হচ্ছে ফটো সেলের, মানে এই পুরো সেলটার ভিতরে একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে। সো ইলেকট্রন গুলো যেগুলো ইমিডিয়েট হচ্ছে, এগুলো যে উপরে কার্ভ যে প্লেটের মতো দেখা যাচ্ছে সার্কেলের মধ্যে, ব্লু কার্ভড, দ্য বিগার ওয়ান, এই বিগার কার্ভের দিকে ইলেকট্রন গুলো কি করতেছে? মুভ করতেছে। কেন? বিকজ এই নিচের যে প্লেটটা আছে এখান থেকে ইলেকট্রন কি হচ্ছে? ইমিট হচ্ছে। ইলেকট্রন যদি ইমিট হয় তাহলে সে পজিটিভ প্লেটের দিকে দৌড়াবে। যদি ইলেকট্রন পজিটিভ প্লেটের দিকে দৌড়ায় এবং এটা যদি কন্টিনিউ হয়, তাহলে একটা ইলেকট্রিসিটি আপনি পাবেন। ক্লিয়ার? এটাই বলতেছে। এবার আমরা পড়ে ফেলি কি বলতেছে। পড়েন, ইরফান পড়েন, নাইস, লাউড এন্ড বোল্ড। We could use the photoelectric effect. হুম, বুঝছেন এটা? ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে গ্যাপ। তাহলে যেখানে যেইটাতে লাইটটা পড়বে তাকে কি হিসেবে ইউজ করা হচ্ছে? কি হিসেবে ইউজ করা হচ্ছে? অ্যানোড। আর উপরে যেগুলো দিকে দৌড়বে এগুলোকে আমরা বলছি গ্যাপ। ইয়াস, আগান। ই ইন্টু ভিএস, ই ইন্টু ভি। এই যে ই ভি, এটা আমরা কিসের ইকুয়েশন লাস্ট থেকে দেখলাম, যে একটা ইলেকট্রনের চার্জ এবং ভোল্টেজ, এখানে এটা ইকুয়ালস টু কি? এনার্জি গিভেন অর ওয়ার্ক ডান। রাইট, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভি কিউ। কিউটা এখানে হচ্ছে ই হিসেবে আসে, বিকজ দিস ইজ ইলেকট্রনের চার্জ। তাহলে স্টপিং ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? যে ইলেকট্রন গুলো যে যাচ্ছিল, এই ইলেকট্রন যাওয়াটাকে যদি আমি বন্ধ করতে চাই, তাহলে উল্টা দিকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। এবং এই ভোল্টেজটাকে যদি আমি বাড়াই দিই, তাহলে ইলেকট্রন গুলো আর ওইদিকে না গিয়ে পুরোপুরি স্টপ হয়ে যাবে, যদি আমি এখানে ইনসিডেন্ট লাইটটা দিচ্ছি। এই স্টপিং ভোল্টেজটা দিয়ে আমি কি বের করতে পারবো? স্টপিং ভোল্টেজ দিয়ে আমি তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা, অর্থাৎ কাইনেটিক এনার্জি যেহেতু জিরো করে দিচ্ছি, তার মানে ওই জিরো কাইনেটিক এনার্জির জন্য যে ভোল্টেজ, এটা হলো স্টপিং ভোল্টেজ। ইলেকট্রন ইউজুয়ালি একটা এনার্জি পাওয়ার কথা ছিল, তার ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে এই কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হোয়াট? মাই স্টপিং ভোল্টেজ। বিকজ আমি স্টপিং ভোল্টেজ ইনটু ই, যেটা এটার জন্যই আমি কি করতেছি, যে পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করতেছি থ্রু মাই সেল, ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই যেটা,
এই ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের এনার্জির জন্যই ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদেরকে স্টপ করে দিচ্ছি। একদম স্টপ করতে পারতেছি যখন তার কাইনেটিক এনার্জিটা জিরো। তার মানে কি? তার মানে আমি তার কাইনেটিক এনার্জির ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি এবার অ্যাপ্লাই করতে পারছি। কথা বুঝছেন? আবার বলতেছি, একটা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি 1 ভোল্ট অ্যাপ্লাই করেন, লেটস সে একটা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য ইলেকট্রন গুলো ক্যাথোডের দিকে দৌড়াচ্ছে, রাইট? তো ইলেকট্রন যেগুলো দৌড়াচ্ছে, এই ইলেকট্রন গুলোকে আপনি দৌড় থামাইতে যাচ্ছেন, তাহলে উল্টা দিকে আপনি পুল করবেন। তো উল্টা দিকে যখন আপনি পুল করতেছেন, তাহলে আপনি পুল করার পাওয়ারটাকে বাড়াবেন কিভাবে? ভোল্টেজ বাড়াবেন। তো ভোল্টেজ যত বাড়াচ্ছেন, ইলেকট্রন যতটুকু কাইনেটিক এনার্জি পেয়ে উপরের দিকে যাচ্ছিল তার চেয়ে কম পাচ্ছে নিচের দিকে পুল করতেছে। লাইক ইফ আই জাম্প আপওয়ার্ড, if it is moon, I will be going higher up than with compared to the earth surface. Why? Because downward pull is less. আর আমি যদি গ্র্যাভিটির পাওয়ার বাড়াই দেই, লাইক আমি গর্ত করে যদি 1000 মিটার নিচে চলে যাই আর্থের, তখন যদি আমি লাফ দেওয়া শুরু করি, আমি কি সেম হাইট রিসিভ করবো? করবো না, আমি আরো কম হাইট যাবো। এভাবে আমি কি করতেছি? ইলেকট্রন গুলোকে নিচের দিকে পুল করতেছি বাই ইনক্রিজিং দি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কেমনে বাড়ে? এই যে পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ায় দাও, ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা বাড়ায় দাও। তো ভোল্টেজ বাড়াইতে 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 একটা ইলেকট্রন দেখতেছি জাম্প করছিল অনেক বেশি। ভোল্টেজ বাড়াইলাম, একটু কমলো, আরেকটু কমলো, আরেকটু কমলো, আরেকটু কমলো। এবার লাস্ট মোমেন্টে এবার শেয়ার করতে নিয়ে আর করতেছে। দিস ইজ দি পয়েন্ট যেখানে আমি ইলেকট্রনটাকে স্টপ করতে পারলাম প্রপারলি। এই স্টপটাকে বলা হচ্ছে, এই ভোল্টেজটাকে বলা হচ্ছে স্টপিং ভোল্টেজ। ক্লিয়ার? ওকে, আরেকবার দেখে নিন ভিডিও থেকে। If we use a range of light frequency and find the stopping voltage for each, we can plot a graph of the photoelectron's maximum kinetic energy on the y-axis against the frequency on the x-axis. Like half m Vmax square equals to hf minus phi. এই ইকুয়েশনে যদি আমরা তার কাইনেটিক এনার্জিটাকে বা হাফ এম ভি স্কোয়ারটাকে আমরা একটা সাইডে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে যদি আমরা প্লট করি এবং এক্স অ্যাক্সিস যদি ফ্রিকোয়েন্সি প্লট করি, তাহলে এখানে এইচটা কি দাঁড়াবে? গ্রেডিয়েন্ট y equals to mx plus c ইকুয়েশন অনুযায়ী y হলো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার কাইনেটিক এনার্জি প্লাস mx, x আপনি রাখছেন ফ্রিকোয়েন্সি, তাহলে mটা কি? h প্লাস c এখানে হচ্ছে মাইনাস ওয়ার্ক ফাংশন। তাহলে আপনার যে y ইন্টারসেপ্ট পাবেন, এটার নেগেটিভ মাল্টিপ্লিকেশন করলে আপনি পাবেন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এন্ড যে গ্রেডিয়েন্টটা পাবেন, সরি, যে গ্রেডিয়েন্টটা পাবেন ওটা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং যে y ইন্টারসেপ্টটা পাবেন তার নেগেটিভটা হচ্ছে আপনার ওয়ার্ক ফাংশন। এই যেটা অলরেডি নিচের পেজে, নেক্সট পেজে গিয়ে পেজ নাম্বার 137 এ গিয়ে দেখেন কম্পারিজনটা করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এখানে বলতেছে যদি কাইনেটিক এনার্জি জিরো হয়, তাহলে আপনার হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার কি জিরো? এটা যদি জিরো হয় তাহলে এইচ এফ ইকুয়ালস টু 5। তার মানে আপনার এনার্জি গিভেন ইকুয়ালস টু দি ওয়ার্ক ফাংশন। এই তো, বিকজ ইলেকট্রন গুলো এখনো কি হয় নাই, কাইনেটিক এনার্জি পায় নাই। আপনি জাস্ট কি করছেন, তাকে ওয়ার্ক ফাংশন ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছেন। তো এখান থেকে অ্যাকচুয়ালি আপনি এই ফাইটাকে কি করে ফেলতে পারবেন, বের করে ফেলতে পারবেন ওয়ার্ক ফাংশনটাকে। এইভাবে ক্যাডমিয়াম, সিজিয়াম, আয়রন, নিকেল, জিঙ্ক এদের ওয়ার্ক ফাংশনকে বের করা হয়েছে। ইফ ইউ লুক কেয়ারফুলি, দি লোয়েস্ট ওয়ার্ক ফাংশন ইজ ফর সিজিয়াম and the highest work function is for nickel, অর্থাৎ in electron volt of course. So cesium needs the least amount of energy and the nickel, for nickel it needs the highest amount of energy. এইভাবে আমরা এটাকে কনক্লুড করতে চাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড দি ইন্টারফারেন্স। এই ইলেকট্রন ডিফ্রাকশনের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন মাথায় রাখতে হবে, ল্যামডা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই v, যেটাকে আমরা বলতেছি ডি ব্রয় ওয়েভলেন্থ। আপনারা যদি একটু লার্নিং অবজেক্টিভটা খেয়াল করেন, এখানে থার্ড যে লার্নিং অবজেক্টিভ একটু পড়েন তো ইরফান। ডি ব্রয়, এটা কিন্তু ডি ব্রগলি না, ডি ব্রয়। সো ডি ব্রয় ইকুয়েশন ল্যামডা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই v। ল্যামডা মানে কি এখানে? ল্যামডা বলতে রাইট h বাই v। কোন h কোন v? এটা হচ্ছে চমৎকার একটা ডিসকাশন। আস্তে আস্তে চমৎকার একটা প্লিজ দি মোমেন্টাম, right? And h is the Planck constant and lambda হচ্ছে wavelength. Now de Broglie যে আলোচনাটা দিয়েছে, যে ইকুয়েশনটা ডেরাইভ করেছে, it was quite amazing and quite কি বলবো, surprising and very innovative and super exciting একটা ইনভেনশন। যে আমরা কোন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাঝখানে কতটুকু গ্যাপ,
একটা অ্যাটম থেকে একটা অ্যাটমের মাঝখানে কতটুকু গ্যাপ, এটা কি বের করা সম্ভব অন্য কোনো ওয়েতে? অ্যাটমই তো অবজার্ভ করা যায়, ইলেকট্রন প্রোটনই তো অবজার্ভ করা যায় ঠিক মতো। আপনি মলিকিউলস দেখতে পারেন, অ্যাটম দেখতে পারবেন না, রাইট? তাহলে অ্যাটম থেকে অ্যাটমের মাঝখানের গ্যাপ এটা তো আরো বাড়বে। অ্যাটম থেকে অ্যাটমের মাঝখানের গ্যাপকে সে খুঁজে বের করতে পারছে খুব সুন্দর করে। কিভাবে? এই ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশনের সাথে অ্যাটম থেকে অ্যাটমের মাঝখানের গ্যাপের কি সম্পর্ক, এই ইকুয়েশনের সাথে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টেরই বা কি সম্পর্ক, এই ইকুয়েশনের সাথে মোমেন্টামেরই বা কি সম্পর্ক, এটা আমরা দেখবো। সে বলতেছে যে আমরা কোন একটা ইলেকট্রন বিমকে যদি আমরা একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্য দিয়ে পাস করাই, দেন এই ইলেকট্রন বিমটা কি করবে? ডিফ্র্যাক্ট করবে, ছড়ায় যাবে। তাহলে ছড়ানোর ক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার ওয়েতে যখন দেখবো যে এই ওয়েভের ওয়েভলেন্থটাকে আমরা বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে যদি এটা গ্যাপ সাইজের ইকুয়াল হয়, বা কমাচ্ছি কমাইতে কমাইতে যদি গ্যাপ সাইজের ইকুয়াল হয়, ডিফ্রাকশনটা কি হয়? ইফ দ্য গ্যাপ সাইজ ইজ ইকুয়াল টু দি ওয়েভলেন্থ, ডিফ্রাকশন কি হয়? ম্যাক্সিমাম। যেই পয়েন্টে গিয়ে এইটা ম্যাক্সিমাম ডিফ্রাকশন হবে, ওইটাকে যদি আমি অ্যাড্রেস করতে পারি এবং ওই জায়গায় আমি যদি তার ওয়েভলেন্থটা বের করতে পারি, আমি যে ওয়েভটা দিলাম, এবং আমি যদি তার মোমেন্টাম জানি, তাহলে কিন্তু আমি গ্যাপ সাইজটা বের করে ফেলতে পারবো, বিকজ ল্যামডা ইজ ইকুয়াল টু দি গ্যাপ সাইজ। তো ক্রিস্টালের স্ট্রাকচার বুঝে ফেলবো। এবার এটার সাথে যদি আমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটাকে লিংক করাই, তাহলে আমি ধরেন লেটস সে মোমেন্টাম জানি না, তাহলে আমি তার মোমেন্টাম বের করে ফেলতে পারবো। আর আমি তো ইলেকট্রনের ম্যাস জানি, ভেলোসিটি বের করে ফেলতে পারবো, রাইট? অনেক কিছু করা সম্ভব। এই আলোচনাটা এখানে আসতেছে, আমরা একটু পড়ে ফেলি। We have seen that waves passing through a gap will produce a diffraction pattern with bright and dark fringe, as the diffracted waves from each side of the gap supposed to produce the interference pattern. So multiple স্লিটের মধ্যে দিয়ে গেলে যেহেতু এটা একটা একটাকে সুপারপোজ করবে, thereby এখানে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন আসবে, রেজাল্টেন্ট প্যাটার্ন, রাইট? ইলেকট্রন ডিফ্রাকশন. As the diffraction pattern is a wave phenomena, observers to observe this from a beam of electron means that they must be behaving as waves. ইলেকট্রন বিমকে আপনি একটা গ্যাপের মধ্য দিয়ে পাস করাচ্ছেন, এটা যদি ছড়ায় যায় বা ইন্টারফারেন্স প্যাটার্ন দেয়, দেন ইলেকট্রন কি হিসেবে এখানে অবশ্যই কাজ করতেছে? কারেক্ট, ওয়েভ হিসেবে কাজ করতেছে, ওয়েভ ফেনোমেনা শো করতেছে। তখন আমরা এখান থেকে বুঝে ফেলবো। সো ইলেকট্রন যে ওয়েভ হিসেবে শো প্রুফ করতে পারে বা পারফর্ম করতে পারে, বা ইলেকট্রনের যে ওয়েভ নেচার আছে বা পার্টিকেলের যে ওয়েভ নেচার আছে, এটা আমরা অ্যাকচুয়ালি এখন প্রুফ করতে যাচ্ছি। সো প্রথম যে দুটো এক্সপেরিমেন্ট ছিল, স্টেটমেন্ট ছিল, কনক্লুশন ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দি ওয়েভ অ্যাক্টিং অ্যাজ আ ওয়েভ, which is light wave acting as a wave, and light wave acting as a particle, which is for the photoelectric effect. এখন আমরা যেটা শুরু করলাম, particle is acting like a wave. ক্লিয়ার? বুঝতে পারছেন সিরিয়ালটা যে আমরা কোন ডিসকাশনে যাচ্ছি? ওকে, গুড। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, পার্টিকেলের যে ওয়েভ নেচার, এটা আমরা দেখতে পাচ্ছি এবার। সো সো ইলেকট্রন বিমকে যখন আমরা একটা গ্যাপের মধ্য দিয়ে পাস করে, আমরা দেখতে পাই ইন্টারেস্টিং প্যাটার্ন। ইলেকট্রনটা কি করেছে? ডিফ্র্যাক্ট করছে এবং ইন্টারফারেন্স প্যাটার্ন দিচ্ছে। তার মানে কি, ইলেকট্রন এখানে কি হিসেবে অ্যাক্ট করতেছে? অ্যাজ আ ওয়েভ। এই আলোচনাটা এখানে করা হচ্ছে। As a diffraction pattern is a wave phenomenon, to observe this from a beam of electron means that they must be behaving as waves. This is true whether we are passing waves through a gap, as in figure A, or reflecting waves from a grating, as we saw in figure H of section 3b.3. In 1927, Davison and Germer tried to detect diffraction of electron waves when they reflected from a crystal of nickel. Figure B illustrates the experiment setup. নিকেল ক্রিস্টালের মধ্যে সে কি করেছিল? ইলেকট্রন বিমকে অ্যাক্সিলারেট করে নিচের দিকে আনছিল এবং একটা ডিটেক্টর দিয়ে সে অবজার্ভ করতেছিল যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এখানে কি হিসেবে কাজ করে। আচ্ছা, এবার আমরা একটু ডান সাইডে মুভ করতেছি। Not only did Davison and Germer prove experimentally that electron can behave as a wave, but their result also allow calculation of the distance between the atoms in the nickel crystal. বুঝতে পারছেন যেটা আমি শুরুতে যে আলোচনাটা করলাম, যে ইলেকট্রন বিমকে আমি নিকেল ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করতেছি, পাস করলে এটা ছড়াই যাচ্ছে, একটা পয়েন্টে সে ম্যাক্সিমাম ছড়াবে, ডিফ্রাকশনটা দিবে। তাহলে এই ওয়েভটার যদি আমি ওয়েভলেন্থ জানি, that is absolutely equal to the gap between the atoms of the nickel.
So that was something a bonus invention because আমাদের অবজেক্টিভ ছিল কি ইলেকট্রন ওয়েভ হিসেবে বিহেভ করতে সেটা অবজার্ভ করা এটা অবজার্ভ করতে গিয়ে অ্যাডিশনালি আমরা নিকেল স্ট্রাকচারের অ্যাটমের মাঝখানে যে গ্যাপ এটাকেও খুঁজে বের করে ফেলছি তারপর বলতেছে This has given rise to advances in the study of atomic structure using electron beam crystallography. So এখান থেকে তারা আরো ফার্দার একটা নতুন অ্যাপ্রোচে যেতে পারলো যেটা দিয়ে তারা ক্রিস্টাল বা অ্যাটমের স্ট্রাকচারের গ্যাপ সাইজ কতটুকু এটা পর্যন্ত বের করা শুরু করলো সায়েন্টিস্ট ক্লিয়ার ওকে ডি ব্রয় ইকুয়েশন কি বলতেছে এই যে ল্যামডা ইকুয়ালস টু h বাই p বললাম দেখে আসি না এটার সাথে এই ফটো ইলেকট্রিক এফেক্ট তার পরবর্তী আলোচনা পার্টিকেলের ওয়েভ নেচার এটা কি সম্পর্ক In 1924, a French prince called Louis de Broglie suggested electrons could behave as wave and proposed an equation to calculate their wavelength. Their wavelength is inversely proportional to the momentum they have when considered as particle. অর্থাৎ বলতেছে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে এখানে আমি থামতে রাজি না ডেভিসন জার্মান যতটুকু আগাইছে সে যে নিকেল স্ট্রাকচারের অ্যাটমের গ্যাপ পর্যন্ত বের করে ফেলছে এইটাতেও আমি স্যাটিসফাইড না এই ইলেকট্রনের ওয়েভ লেন্থ আমি বের করতে চাই সো ইলেকট্রনের ওয়েভ লেন্থ তাহলে বের করার জন্য ডেফিনেটলি আপনার ডেভিসন এবং জার্মান তাদের একটা হেল্প লাগবে বিকজ কতটুকু ডিফ্রাক্টেড হচ্ছে এটা যদি ওয়েভ লেন্থের ইকুয়াল হয় তাহলে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করছে এটার ওয়েভ লেন্থ জানতে হবে আদারওয়াইজ আমি পারবো না তো ডি ব্রয় এখানে তাদেরকে হেল্প করছে ডি ব্রয় বলতেছে I build up an equation which is lambda equals to h divided by p where h is the Planck constant and p is the momentum but momentum এবং the wavelength they are inversely proportional so you know the momentum of the electron because ইলেকট্রনের mass আমরা জানি এই ইলেকট্রনের ভেলোসিটি যদি আমরা জানি তাহলে তো আমরা মোমেন্টাম পাবো সো ইলেকট্রনের mass velocity যে প্রোডাক্ট এখান থেকে আমরা তাহলে Planck constant help নিয়ে তার wavelengthটাকে বের করে ফেলতে পারবো so now you get the wavelength you get the gap between the nickel structure clear okay তারপর বলতেছে দেখেন নেক্সট পেজে চলে যান টু স্লিট ইলেকট্রন ইন্টারফারেন্স তো যখন ডাবল স্লিট ইলেকট্রন ইন্টারফারেন্স এটা খেয়াল করবেন একটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h বাই p এটা কমন ইকুয়েশন এগুলো কিন্তু আমাদের প্রচুর আসবে আরেকটাতে আমাদের বলতেছে যে টু স্লিট ইলেকট্রন ইন্টারফারেন্স যে ডাবল স্লিটের ক্ষেত্রে যে আমরা ভ্যারাইটিসেমের ভিডিওটা দেখলাম ফ্রিজ বক্সের যে ডেমনস্ট্রেশনটা পাবলিক ডেমনস্ট্রেশন এখানে সে দুটো স্লিট দিয়ে লাইট ওয়েভকে এন্টার করেছিল লাইট ওয়েভ এন্টার করার পরে এখানে ফ্রিঞ্জেস আমরা দেখতে পেয়েছিলাম ফ্রিজ বক্সের ভিতরে তাই না ঠিক তেমনি যদি ইলেকট্রন আপনার ইলেকট্রন অ্যাজ আ ওয়েভ যখন বিহেভ করতেছিল আমরা এরকম ফাস্ট মুভিং ইলেকট্রন যখন প্রডিউস করছিলাম তাদেরকে যদি আমরা এই ডাবল স্লিট দিয়ে পাস করি তাহলে আমরা এরকম এ বি সি ডি ই এরকম প্যাটার্ন পাচ্ছিলাম যেখানে সে কি বলতেছে আমরা একটু দেখে নিই In 1965, Richard Feynman, or some say in Feynman, whatever, suggested that electrons should also be able to produce the two-slit interference pattern seen with light. অর্থাৎ আমরা যে লাইটার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখেছিলাম সেম টাইপ অফ ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো ইফেক্ট দিতে পারে কি ইলেকট্রন বিম ক্লিয়ার রিসেন্টলি this has been shown to the case giving further evidence for wave nature of electron অর্থাৎ wave nature of particle electron is representing the particle right okay তারপর বলতেছে দেখেন electron microscopy one of the most important applications of the wave nature of electron is its use to study objects at very small scale which is structure gap size এগুলো observe করা an electron beam can work like a beam of light but with some different properties that can make the electron beam much more useful for microscopy. The main advantage is that the wavelength of an electron beam can be controlled by altering the voltage applied to the accelerate the electrons. In some instances, this can mean the wavelength of the electron in the beam can be 10 to the power minus 10 meters. Approximately the minimum size object that can be imaged by a wave is about the same size as the wavelength.
In these examples, the electron waves are 1000 times shorter than the light waves, and so they can produce image of object 1000 times smaller than visible. Wow, look at that. Figure F. Electron microscope can have magnification up to 10 million times. These bacteria are about 1 micrometer long. 1 micrometer হচ্ছে 10 to the power minus. Yes, yes, yes. From electron microscope, এটা হচ্ছে একটা আপনার ব্যাকটেরিয়ার একটা অ্যাকচুয়াল ইমেজ। সো এটা কিভাবে আসছে? এই ইলেকট্রনের এই প্রপার্টি দিয়ে। তো ইলেকট্রনের এই প্রপার্টি থেকে আপনি ইমেজ কেমনে পাইলেন? ইজ বিকজ ইলেকট্রনের ওয়েভলেন্থটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। দ্যাটস দি ফান্ডামেন্টাল থিং। ইলেকট্রনের ওয়েভলেন্থটাকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারতেছেন? যেখান থেকে ইলেকট্রন বিম প্রডিউস করতেছেন, এটার ভোল্টেজটাকে ভ্যারি করে কতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারতেছেন? up to 1000 times smaller than the visible light. এটা দিয়ে আপনি যেটা পাচ্ছেন, এটা it's about 10 million times the smaller than the real size. অর্থাৎ আপনি খালি চোখে যেটা দেখবেন, তার চেয়ে 10 million times smaller আপনি দেখতে পারবেন using this electron microscope. Clear? Okay. Atomic electron energies. However, for atomic electron energies, এটা একটু ছোটখাটো একটা ডিসকাশন আছে। Shortly বলে দিতে পারি, we have 1 minute, around 2 minutes, but that would not be sufficient. But এটা আমরা এক কাজ করব, আমরা এটাকে সলভ করব at the same time একটা ইয়ারের কোশ্চেন আমরা সলভ পার্টিকেল ফিজিক্সের একটা ইয়ার only। আবার বলছি, the homework will be solving the past papers of 2018. So 2018 এর জানুয়ারি এবং মে এই দুটো ইয়ারের কোশ্চেন রিগার্ডিং দি অ্যাটমিক ফিজিক্স এন্ড পার্টিকেল ফিজিক্স। ওকে, পার্টিকেল ফিজিক্স এর যত কোশ্চেন আছে 2018 jan এবং মে আপনারা সলভ করুন। নো নো, পার্টিকেল ফিজিক্স, হোল ওয়েভস, এটার কোশ্চেন গুলো আপনারা সলভ করবেন। সলভ করে ফেললে যেটা হবে, আমরা এই লেকচারটা নেক্সট দিন দিয়ে ওই কোশ্চেন গুলোতে আমরা টাচ করতে পারবো। ক্লিয়ার? এখানে আলোচনাটা একটু দেখে নিন বাসায় গিয়ে। যদি না বুঝেন সমস্যা নাই, যেটা বুঝবেন না এখানে মার্ক করে রাখবেন। দেয়ার বাই ওয়ে রিলেটেড কোশ্চেন গুলোকেও আপনারা সলভ করতে পারবেন না। ওয়েবসাইট আপনারা টেস্ট দিচ্ছেন, ইলেকট্রিসিটি টেস্ট